ওয়েলকাম। আজকের ভিডিওতে আলোচনা করব কার্ল মার্কসের মতবাদের উৎস সম্পর্কে। কার্ল মার্কসের মতবাদের উৎস তিনটি আছে। এক হলো জার্মান দর্শন, দুই ইংল্যান্ডের অর্থনীতি, তিন হলো ফরাসি সমাজতন্ত্র বা ফ্রেঞ্চ সোশ্যালিজম। আজকের ভিডিওতে আমি এই তিনটি উৎসের মধ্যে জার্মান দর্শন সম্পর্কে আলোচনা করব। তোমরা একথা জানো যে কার্ল মার্কস জার্মান দার্শনিক। তিনি 1818 সালে জন্মগ্রহণ করেন এবং 1883 সালে মারা যান। মার্কসের রাজনীতি, ধর্ম, শিক্ষা, সংস্কৃতি, রাষ্ট্র, আইন, বিচার ব্যবস্থা, সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার, ন্যায়তত্ত্ব, মানুষের ব্যক্তিগত স্বাধীনতা, সমাজ কাঠামো ইত্যাদি সম্পর্কে যে ব্যাখ্যা দিয়েছেন তাকেই আমরা সংক্ষেপে মার্ক্সবাদ বা মার্ক্সিজম বলবো। মার্ক্স যে তত্ত্ব লিখেছেন এই তত্ত্বটা অন্যান্য তত্ত্ব থেকে সম্পূর্ণ আলাদা। রাষ্ট্রবিজ্ঞান আলোচনার ক্ষেত্রে তোমরা উদারনীতিবাদী তত্ত্ব পড়েছ, ভাববাদী বা আইডিয়ালিস্ট থিওরি পড়েছ, তোমরা পড়েছ সামাজিক চুক্তি মতবাদ, নৈরাজ্যবাদ, বিভিন্ন তত্ত্ব রাষ্ট্রবিজ্ঞানে আছে। তো এই সমস্ত তত্ত্বগুলি থেকে মার্ক্সবাদী তত্ত্বটা সম্পূর্ণ একটি আলাদা মতবাদ। এই যে তত্ত্ব, এটা বাস্তব ভিত্তিক তত্ত্ব। এই তত্ত্বের মধ্যে চিন্তা জগতে যে গভীর ভাবনা, ব্যাপক মৌলিক পরিবর্তন, এই বস্তু জগতে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যে পরিবর্তন, সেই পরিবর্তনের ক্ষেত্রে অন্যান্য মতবাদ যেভাবে ব্যাখ্যা দিয়েছে, মার্ক্সবাদ তার সম্পূর্ণ বিপরীত দিক থেকে ব্যাখ্যা দিয়েছেন। মার্ক্স তাত্ত্বিক, জার্মান দার্শনিক, তিনি বিপ্লবী নন। তিনি সমাজ পরিবর্তনে কোনো ঐক্যবদ্ধ আন্দোলন করে তাতে অবদান রেখে যেতে পারেননি। অতি কষ্টে, অতি বাধার সম্মুখীন হয়ে দেশ থেকে বিতাড়িত হয়েছেন, তবু তার সিদ্ধান্তে অটল থেকেছেন। এই প্রেক্ষাপটে আমরা দেখব যে কার্ল মার্কস তিনি যে তত্ত্ব লিখেছেন সেটা কি আকাশ থেকে পড়েছে? তিনি কি মন থেকে মন গড়া কথা লিখেছেন? না, তিনিও তার তত্ত্ব রচনার ক্ষেত্রে বিভিন্ন সোর্সকে স্টাডি করেছেন, আলোচনা করেছেন, ব্যাখ্যা করেছেন। তারপর তিনি তার নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে সেই তত্ত্বটাকে প্রতিষ্ঠিত করেছেন। আমরা আজকের ভিডিওতে জার্মান দর্শন, মার্ক্সবাদের একটা উৎস। দেখো, মার্ক্সবাদের তিনটি উৎস: জার্মান দর্শন, ইংল্যান্ডের অর্থনীতি, ফরাসি সমাজবাদ। আমরা ফরাসি সমাজবাদ আর ইংল্যান্ডের অর্থনীতি নিয়ে আলাদা আলাদা ভিডিও করব। আজকে যেটা আলোচ্য বিষয়, যে 19 শতকে জার্মান দর্শন চর্চা শুরু হয়েছে। জার্মান দর্শন চর্চা শুরু হয়েছে এবং দার্শনিক চিন্তার ক্ষেত্রে বিরাট পরিবর্তন এসেছে। সেই পরিবর্তনকে, সেই অগ্রগতিকে কার্ল মার্কস আরও ব্যাপক পরিবর্তন করেছেন, আরও সামনের দিকে জার্মান দর্শনকে
বিশ্বের দর্শনকে এগিয়ে নিয়ে গিয়েছেন। মার্কস এর আগে ভাববাদী যে দর্শন, আইডিয়ালিজম, সেই দর্শনের বিকাশ ঘটেছে মার্কসের আগে। মার্কস তত্ত্ব লেখার আগে জার্মানিতে বস্তুবাদের বিকাশ ঘটেছে। ভাববাদের বিকাশের ক্ষেত্রে আমরা দুজন চিন্তাবিদের নাম উল্লেখ করব। এক হলো জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট, দুই হলো জার্মান দার্শনিক হেগেল। আর বস্তুবাদের বিকাশের ক্ষেত্রে আমরা আলোচনা করব ফয়েরবাখ, লুইডিক ফয়েরবাখ। তিনি বস্তুবাদের আলোচনাকে অনেকটা এগিয়ে নিয়ে গিয়েছেন। প্রথমে আমরা ভাববাদের যে প্রথমে ব্যাখ্যা দিয়েছেন কান্ট, ইমানুয়েল কান্ট, জার্মান দার্শনিক, তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে ভাবের বিকাশ হয়, চিন্তার বিকাশ হয়। চিন্তার বিকাশ হয় এই বস্তু, এই জগৎকে, এই পৃথিবীকে চিন্তা ভাবনা দিয়ে বিশ্লেষণ করতে হবে, একটা একটা আইডিয়া দিয়ে বিশ্লেষণ করতে হবে। কিন্তু কান্ট তিনি জগতের এবং প্রকৃতির অস্তিত্বকে অস্বীকার করেননি। এই যে জগৎ একটা বাহ্যিক ব্যাপার, চোখে দেখা যায়, সেটাকেও তিনি স্বীকার করে নিয়েছেন, কিন্তু সেটা নিয়ে তিনি ব্যাখ্যা দেননি। কিন্তু যেটা বিমূর্ত ধারণা, চিন্তা, চেতনা, আইডিয়া, এ সম্পর্কে কান্ট ব্যাখ্যা দিয়েছেন। আর হেগেল এই ব্যাখ্যাটিকে আরো বিকশিত করেছেন। আইডিয়ালিজমকে বা বা ভাববাদী দর্শনকে হেগেল আরো বিকশিত করেছেন। তাই আমরা বলবো যে ভাববাদের জনক হেগেল, কিন্তু ভাববাদের জনক হিসাবে অনেকে কান্টকে বলেন, কিন্তু আদি ভাববাদের জনক হিসাবে কান্ট ঠিক আছে, কিন্তু আধুনিক ভাববাদের জনক হিসাবে জেনে রাখো এটা হচ্ছে জার্মান দার্শনিক হেগেল। দেখো, হেগেল বস্তুবাদী নন। এ জগৎকে প্রকৃতির সঙ্গে, এই জগৎকে বস্তুর সঙ্গে তুলনা করেননি। কিন্তু হেগেল দ্বান্দ্বিক পদ্ধতিকে তিনি স্বীকার করেছেন। দ্বান্দ্বিক পদ্ধতি, এই জগতে এই জগৎ যে গতিশীল, এই জগৎ যে পরিবর্তনশীল, এর মূলে রয়েছে দ্বান্দ্বিক পদ্ধতি, ডায়ালেকটিক্যাল মেথড। দেখো, ডায়ালেকটিক্যাল মেথডের কথা প্রাচীন গ্রিক দার্শনিক প্লেটো বলেছিলেন, কিন্তু তিনি এই মানে জগৎ গতিশীল, তার মূলে দ্বান্দ্বিক পদ্ধতি, এইটা তিনি বলেননি। এখানে হেগেল এই কথাটা বললেন। হেগেল বলছেন যে এই যে জগৎ, এই জগতের যে অস্তিত্ব, এই প্রকৃতির যে অস্তিত্ব, সেটা নির্ভর করে মানুষের চিন্তার উপর, চেতনার উপর। আর এই চেতনা বিকশিত হয়, সেখানে দ্বান্দ্বিক পদ্ধতি কাজ করছে। কিরকম? যে মানুষের চিন্তা চেতনার ক্ষেত্রে ভুল আছে, আবার ঠিক আছে। অর্থাৎ মানুষ যেটা ভাবছে নিজের অস্তিত্ব বজায় রাখার জন্য, সেই ভাবনার মধ্যে কিছুটা ঠিক, কিছুটা ভুল, বা সত্য মিথ্যা, এই দুয়ের মধ্যে ঘাত প্রতিঘাত। ভুল ঠিক চিন্তার ক্ষেত্রে, ভুল আর ঠিক, এই ঘাত প্রতিঘাত। এবার চিন্তাটা ঠিক আছে, এটা সিনথেসিস, উনি বলছেন এটা বাদ। ঠিক আছে, এটা বাদ। আবার ওই ঠিক আছে বলার মধ্যেও কিন্তু পুরোপুরি ঠিক নাই, চিন্তা চেতনার মধ্যে কিছু ত্রুটি আছে। সেটা হলো সেই ত্রুটিগুলিকে যারা তুলে ধরতে চাইছে, সেই ত্রুটিগুলিকে যারা ভাবছে যেগুলি ত্রুটিমুক্ত করার দরকার, সেই ভাবনাটা বিমূর্ত ভাবনাটা
সেটা হলো অ্যান্টিথিসিস। তাহলে চিন্তা চেতনার মধ্যে তোমার থিসিস আছে। থিসিস হচ্ছে বাদ, যেটা ঠিক বলে ভাবছে মানুষ, আর যেটা পরিবর্তন করতে চাইছে, এটা ঠিক না, এর মধ্যে ত্রুটি আছে, সেটা হলো অ্যান্টিথিসিস। এই দুইয়ের ঘাত প্রতিঘাত হয়। এই চিন্তা চেতনার মধ্যে দুইয়ের ঘাত প্রতিঘাত হয়। এই ঘাত প্রতিঘাতের ফলেই তোমার ভাবনার পরিবর্তন ঘটে। এই পরিবর্তিত রূপকে বলা হয় সিনথিসিস। এই পরিবর্তিত রূপকে বলা হয় সিনথিসিস। এই যে ভাবনা, পরিবর্তিত রূপ, উন্নত ভাবনা, এটা কি চূড়ান্ত? হেগেল বলছেন না, চূড়ান্ত নয়। এর মধ্যেও আবার 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 এটাকে ঠিক মনে করা হবে, কিন্তু এর মধ্যেও আবার ভুল চলে আসবে, ভাবনাটা কিছু ত্রুটি ধরা পড়বে, তারপরে ভাবনাটার চিন্তা চেতনার আরও অগ্রগতি ঘটবে, আবারও পরিবর্তন আসবে, থিসিস আসবে, অ্যান্টিথিসিস। প্রথমে যেমন চিন্তা চেতনার মধ্যে থিসিস তৈরি হয়েছে, থিসিস একটা মানে যেটাকে ঠিক মনে করছে, আর অ্যান্টিথিসিস যেটাকে ভুল মনে করছে, উভয়ের ঘাত প্রতিঘাতের ফলে যেটা ভাবনাটা আসলো নতুন, সেটা কিন্তু উন্নত মানের ভাবনা, আগের থেকে উন্নত। এইভাবে ভাবনার পরিবর্তন আসবে। আর এই এই যে ভাবনাটা আসার ক্ষেত্রে একটা একটা কি বলবো, একটা একটা মানে অটোমেটিক একটা ব্যাপার আছে। আলটিমেটলি চলে আসবে, এটা কিন্তু চলে আসবে। এটাকে কোনো মানুষ কিন্তু কৃত্রিমভাবে প্রতিরোধ করতে পারবে না। তাই আজকের এই বিশ্ব জগতের যে পরিবর্তন, সেই পরিবর্তনের মূল হলো ডায়ালেকটিক্যাল মেথড, এবং এই ডায়ালেকটিক্যাল মেথডের পিছনে রয়েছে আইডিয়া। আইডিয়া আর এই আইডিয়াকে কেন্দ্র করে পরিবর্তনটা আসছে। তাই হেগেল রাষ্ট্র সৃষ্টির ক্ষেত্রে বলেছেন যে ঈশ্বর সৃষ্টি করেছেন, ঈশ্বর সৃষ্টি করেছেন, ঈশ্বর সৃষ্টি করেছেন বলে রাষ্ট্র সর্বদোষ মুক্ত। রাষ্ট্রের একটা মরাল ক্যারেক্টার আছে, ভালো মন্দ বিচার করতে পারে, ভালোটাকেই সমর্থন করে। তাই মানুষের রাজনৈতিক যে অধিকার, মানুষের সব অধিকার, মানুষের মানুষের ফ্রিডম, সবটাই রাষ্ট্রকে মেনে নিলেই পেয়ে যাবে, রাষ্ট্রের বাইরে নয়, রাষ্ট্রের বিরোধিতা করে নয়। তাই এখানে সত্য মিথ্যা লড়াইয়ে ভাবনার ক্ষেত্রে, আইডিয়ার ক্ষেত্রে সত্য জিতবে, মিথ্যা পরাজিত হবে। সত্য জিতবে, সত্য অ্যান্টিথিসিস, মিথ্যা থিসিস। আর তার ফলে যে নতুন ভাবনা আসবে সেটা উন্নত মানের, সেই ভাবনাটা কিন্তু চূড়ান্ত নয়, সেই ভাবনার মধ্যেও আবার থিসিস অ্যান্টিথিসিস জন্মাবে। এইভাবে ভাবনার পরিবর্তন আস্তে আস্তে একটা সঠিক ভাবনা, সঠিক চিন্তার দিকে এগিয়ে যাবে। তাই আজকের এই রাষ্ট্র কাঠামো, সমাজ কাঠামো, ধর্মীয় ব্যবস্থা, অর্থনীতি, শিক্ষা, সংস্কৃতি, সব কিছুর মধ্যে আইডিয়ালিজম অর্থাৎ আইডিয়া রয়েছে, এই কথা হেগেল বলছেন। কিন্তু হেগেলের এই শিষ্য কার্ল মার্কস, তিনি কিন্তু ভাববাদী দার্শনিক নন, তিনি বস্তুবাদী দার্শনিক। তো মার্কস বলছেন যে আমার গুরুদেবের কথা, জার্মান দার্শনিক হেগেল, তার ভাবনাটা, তার ডায়ালেকটিক্যাল মেথডটা ঠিক আছে, থিসিস অ্যান্টিথিসিস সিনথিসিস ঠিক আছে, আমি অ্যাকসেপ্ট করছি। কিন্তু উনি বলছেন যে ভাবনা দিয়ে এটা এই বস্তু, এই পৃথিবীটাকে, জগৎ, এই পৃথিবীকে, এই প্রকৃতিকে বস্তু দিয়ে ভাবতে হবে। বস্তুর বাহ্যিক অবস্থান আছে, বস্তুর মধ্যেই পারস্পরিক দুটি শক্তি আছে, একটা থিসিস আর একটা অ্যান্টিথিসিস। মানুষের ভাবনা দরকার আছে, চিন্তার দরকার আছে, কিন্তু চিন্তা দিয়ে অস্তিত্ব বজায় রাখতে পারবে না, মানুষ পারে না। মানুষের অস্তিত্ব বজায় রাখে সেটা মানুষের জীবন জীবিকার উপরে। অর্থাৎ মানুষ খেয়ে পড়ে বেঁচে থাকতে চায়, আগে হলো অস্তিত্ব, বাঁচার জন্য অন্ন, বস্ত্র, বাসস্থান, এই তিনটি হচ্ছে ফান্ডামেন্টাল ডিমান্ড। এই তিনটি পূরণের মধ্য দিয়ে মানুষ পরবর্তীকালে মানুষের আইডিয়া বিকশিত হবে, আইডিয়া বিকশিত হবে।
সুতরাং পরিবর্তনের মূলে কোনো ভাব কাজ করে না, কোনো বাইরের কোনো শক্তি, কোনো ঐশ্বরিক শক্তি কাজ করে না। পরিবর্তনের মূলে বস্তুর মধ্যে যেমন পরস্পর বিরোধী শক্তি থাকে, সেই শক্তি হলো থিসিস আর অ্যান্টিথিসিস। উভয়ের ঘাত প্রতিঘাতের ফলে বস্তু রূপান্তর হয়। রূপান্তরিত রূপ কিন্তু চূড়ান্ত নয়, ও ওই বস্তুর রূপান্তরিত রূপের মধ্যেও আবার জন্মাবে থিসিস আর অ্যান্টিথিসিস, আবারও পরিবর্তন হবে। এইভাবে বারবার বস্তুর মধ্যে সৃষ্টি হওয়া বাদ, বস্তুর মধ্যে সৃষ্টি হওয়া প্রতিবাদ, এই উভয়ের ঘাত প্রতিঘাত চলতে দেবে। এইভাবে বস্তুর রূপান্তর ঘটবে। তেমনি আমাদের এই সমাজ ব্যবস্থাতে, মানব সমাজে দুটি শক্তি কাজ করে। একটা হলো বাদ, থিসিস, আর একটা হলো অ্যান্টিথিসিস। বাদ প্রচলিত সমাজ ব্যবস্থাকে ধরে রাখতে চাই। প্রচলিত সমাজে ধর্ম, রাজনীতি, শিক্ষা, সংস্কৃতি, আইন, বিচার ব্যবস্থা সব কিছু ঠিক আছে, সব কিছু ঠিক আছে। ত্রুটি থাকলেও সেটা সেটা কিন্তু বাইরে স্বীকার করতে চাই না। কিন্তু কিন্তু সত্যি সত্যি তো প্রকৃতির রাজ্যে, মানব সমাজে, রাষ্ট্র কাঠামোতে ত্রুটিগুলি আছে। রাজনৈতিক ক্ষেত্রে ত্রুটি, সামাজিক ক্ষেত্রে ত্রুটি, অর্থনৈতিক ক্ষেত্রে ত্রুটি। অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাপক ত্রুটি, বাস্তব। মানুষ নিরন্ন, আর একদিকে মানুষ কিন্তু মুষ্টিমেয় ব্যক্তির হাতে টাকার পাহাড়। তাহলে এই যে সত্যি, এর মধ্যে এটা হলো অ্যান্টিথিসিস। এ সমাজে ন্যায় প্রতিষ্ঠার জন্যে, জাস্টিস প্রতিষ্ঠার জন্যে, ইকুয়ালিটি প্রতিষ্ঠার জন্যে, মানুষের হাতে প্রকৃত লিবার্টি দেওয়ার জন্যে, মানুষকে প্রকৃত রাইটস দেওয়ার জন্যে কিন্তু প্রতিবাদ উঠবে। এটা হলো অ্যান্টিথিসিস। এখানে কোনো এখানে এখানে ভাবনাটা পরে, আগে হলো বাস্তব। এটা মানুষের মধ্যে একটা প্রতিবাদী শক্তি, এটা হলো অ্যান্টিথিসিস। আর থিসিস যে শাসক শ্রেণী, প্রত্যেকটা সমাজ কাঠামোর শাসক শ্রেণী এবং শাসক শ্রেণীর পক্ষে যারা তারা হলো থিসিস। এই দুয়ের ঘাত প্রতিঘাতের ফলে সমাজের পরিবর্তন ঘটে। এই পরিবর্তনের মূলে সমাজের মধ্যেকার দুই পরস্পর বিরোধী শক্তি, আর এই দুই পরস্পর বিরোধী শক্তির মধ্যে সংঘাত অনিবার্য। আর সংঘাতের ফলে সমাজের রূপান্তর ঘটবে। কিন্তু রূপান্তরিত সমাজ, সেটা কি চূড়ান্ত? ওই সমাজের মধ্যেও আবার শাসক শ্রেণী অন্যায় করবে। ওই সমাজে, নতুন সমাজে যা কিছু মানুষ আছে যে অন্যায়টাকে বৈধতা দেবে, ভ্যালিডিটি দেবে, লেজিটিমেসি আছে এটা বলবে। কিন্তু ওই নতুন সমাজেও আবার নতুন ধরনের ত্রুটি দেখা দেবে, তখন আবার অ্যান্টিথিসিস জন্মাবে। এইভাবে সমাজের মধ্যেই, সমাজের সভ্যতার অগ্রগতি সমাজের মধ্যেকার দুই পরস্পর বিরোধী শক্তির ঘাত প্রতিঘাতের মাধ্যমেই হয়। এখানে বাইরের কোনো শক্তি কাজ করে না। তাই এই পৃথিবীটা হলো জগৎময়। এই পৃথিবীটা হচ্ছে বস্তুময়। এই প্রকৃতি, এটা প্রকৃতি। এখানে 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 ভাবের দ্বারা নয়। আর ভাবকে অস্বীকার করেননি মার্কস ভাবকে, চিন্তা চেতনাকে অবশ্যই দরকার। আগে অস্তিত্ব, বেঁচে থাকার বাঁচার লড়াই মানুষ করছে। কিন্তু আজকে পৃথিবীতে এত হানাহানি মানে চলছে কেন? প্রত্যেকটা রাষ্ট্রের চলছে জাতীয় স্বার্থকে বড় করে দেখছে, নিজের দেশের স্বার্থকে বড় করে দেখছে, নিজের দেশের শক্তি বাড়ানোর জন্য আজকে প্রতিটা রাষ্ট্র ব্যস্ত। তেমনি প্রত্যেকটা মানুষও কিন্তু চাই ব্যক্তিগতভাবে ভাবে এবং তার অস্তিত্ব বজায় রাখার জন্য লড়াই করছে। কেউ অনেক টাকার পাহাড় পর্বতের মতো জমানোর জন্য লড়াই করছে, আর কেউ কিন্তু দুবেলা দুমুঠো ভাত খাওয়ার জন্যে, খাবার খাওয়ার জন্যে, একটা পরনে পোশাকের জন্য লড়াই করছে। তাহলে বস্তু জগৎময়, বস্তু পরিবর্তনশীল। হেগেলও বলেছেন জগৎ পরিবর্তনশীল, কিন্তু পরিবর্তনের মূলে আইডিয়া কাজ করে। আর মার্কস বলছেন যে জগৎ পরিবর্তনশীল, এই পরিবর্তনের মূলে কাজ করে তোমার সমাজের মধ্যেকার দুই পরস্পর বিরোধী শক্তি। একটা হলো বাদ, সমাজের পরিবর্তন চাই না, পরিবর্তন চাই মানে মৌলিক পরিবর্তন চাই না,
আর একটা শক্তি হলো সমাজের মৌলিক পরিবর্তন চাই। আর্থ সামাজিক পলিটিক্যালি অর্থাৎ রাজনৈতিক একটা মৌলিক পরিবর্তন, যে পরিবর্তনের মধ্য দিয়ে সমাজটা আরো ভালো হবে। কিন্তু ভালো সমাজ হলো, তারপরে কি সেটা চূড়ান্ত? না ভাই, সেটাও চূড়ান্ত নয়। তার মধ্যেও আবার এই প্রবলেম দেখা দেবে, আবার সেখানেও নতুন করে নতুন থিসিস। তাই কোনো কিছু চূড়ান্ত নয়। সমাজ বিকাশের মার্ক্স ঐতিহাসিকভাবে তার এই দ্বান্দ্বিক পদ্ধতিকে বস্তুবাদী দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা দিয়েছেন বলে আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, তাহলে কিন্তু মার্ক্সের এই বস্তুবাদী ভাবনার প্রয়োগ কতটা হয়েছে সেটা আমরা দেখতে পাবো। দেখো, আদিম সাম্যবাদী সমাজে কোনো দ্বন্দ্ব ছিল না। ডায়ালেকটিক্যাল মেথড, সেই ফয়েরবাখের যে ভাবনা, ফয়েরবাখও কিন্তু বস্তুবাদী দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করেছেন। কিন্তু ফয়েরবাখী বস্তুবাদের মধ্যে যে ত্রুটিগুলি, সেগুলো কিন্তু মার্ক্স তুলে ধরেছেন। তাই মার্ক্সের দ্বন্দ্বমূলক বস্তুবাদ যে তত্ত্ব, এটা আমরা আলোচনা করি, দ্বন্দ্বমূলক বস্তুবাদ, সেটা হলো মার্ক্সবাদের 1 নম্বর সূত্র। এখানে ক্লাস স্ট্রাগলের মধ্যে যে সংগ্রাম, সেখানেও কিন্তু তোমার ডায়ালেকটিক্যাল মেথড কাজ করে। আবার বিপ্লবের তত্ত্ব, ওখানেও কিন্তু ডায়ালেকটিক্যাল মেথড কাজ করে। সমাজ বিকাশের স্তরগুলি আমরা যদি লক্ষ্য করি, আদিম সাম্যবাদী সমাজের গর্ভেই নতুন একটা সমাজ, দাস সমাজের গর্ভেই নতুন আর একটা সমাজ, সামন্ততান্ত্রিক সমাজের গর্ভেই জন্ম লাভ করেছে তোমার পুঁজিবাদী ব্যবস্থা। আজকে পুঁজিবাদী ব্যবস্থার জায়গায় কিছু কিছু দেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল, নামে মাত্র সমাজতন্ত্র, যথাযথভাবে সমাজতন্ত্রকে ধরে রাখতে পারেনি। তার কারণ সব ভালোর মূলে রয়েছে মানুষ। মানুষকে ভালো হতে হবে। সমাজের যারা ধারক বাহক, সমাজের যারা পরিচালক, তারা যদি স্বচ্ছ না হয়, প্রত্যেকটা মতবাদেরই ভালো দিক আছে, সেই ভালো দিকগুলোও কিন্তু ফুটে ওঠে না, বাস্তবে রূপায়িত হয় না। তার কারণ হচ্ছে মানুষের মানসিকতার ত্রুটি, মানুষের লোভ, মানুষের মানুষ খারাপ কাজ করতে চাই, এইগুলো যদি ত্যাগ করতে চাই, যে মানুষ যদি আমার না ভাবে, মানুষ যদি আমাদের ভাবে, সমাজের কথা ভাবে, আমাদের 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 উন্নতির মধ্যেই আমার উন্নতি, আমার রাষ্ট্রের উন্নতি মানে আমার উন্নতি, এইটা যদি শাসক শাসিত সবাইকেই ভাবতে হবে। তাই মার্ক্সের দ্বন্দ্বমূলক বস্তুবাদ তত্ত্ব অনুযায়ী যে সমাজ গতিশীল, সমাজ পরিবর্তনশীল, রাষ্ট্র ব্যবস্থা গতিশীল, রাষ্ট্র রাষ্ট্রের সঙ্গে যে রাষ্ট্রীয় শক্তি, সেগুলো গতিশীল। তাই আমরা আজকে আলোচনা করলাম যে মার্ক্সবাদের একটা গুরুত্বপূর্ণ উৎস জার্মান দর্শন মানে হেগেলের দর্শন। আর হেগেলের দর্শনকে তিনি প্রত্যাখ্যান করেছেন। পাশাপাশি ফয়েরবাখের যে দর্শন, বস্তুবাদী দর্শন, সেটা কাছ থেকে কিছুটা তিনি গ্রহণ করেছেন। কিন্তু ফয়েরবাখের দর্শনের মধ্যে যে ত্রুটি ছিল, সেটাকে দূর করে তিনি নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে এই ডায়ালেকটিক্যাল মেথডকে ব্যাখ্যা দিয়েছেন। তাহলে আমরা সামাপ করে মনে রাখার চেষ্টা করব যে মার্ক্সের দ্বন্দ্বমূলক বস্তুবাদ এটা হলো কি, মার্ক্স ডায়ালেকটিক্যাল মেথডকে, অর্থাৎ দ্বান্দ্বিক পদ্ধতিকে, দ্বান্দ্বিক প্রক্রিয়াকে, এটা বস্তুর ক্ষেত্রে যেমন কার্যকরী হয়, তেমনি সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থার ক্ষেত্রেও কার্যকরী হয়। তাই সমাজের পরিবর্তনের মূলে হলো ডায়ালেকটিক্যাল মেথড, অর্থাৎ অর্থাৎ দ্বান্দ্বিক দ্বান্দ্বিক পদ্ধতি। আর এইটাকে তিনি তোমার ডায়ালেকটিক্যাল মেটারিয়ালিজম বলছেন, অর্থাৎ দ্বন্দ্বমূলক বস্তুবাদ। এটা কিন্তু আইডিয়ালিজম নয়, যেটা কান্টের ভাবনার মধ্যে আইডিয়ালিজম, যেটা হেগেলের ভাবনার মধ্যে আইডিয়ালিজম। হ্যাঁ, মানে এখানে একটু এইভাবে আমরা মনে রাখার চেষ্টা করবো, একটু হার্ড ব্যাপার, কিছুই হার্ড না, যে আগে ভাবনা, আগে চিন্তা, তারপরে হলো অস্তিত্ব। আর মার্ক্সবাদে কি আগে অস্তিত্ব, তারপরে ভাবনা, আগে পেটে বেঁচে থাকা, তারপরে পড়াশোনা করা বা চিন্তা চেতনার বিকাশ ঘটা। আর সমাজ যে ডায়ালেকটিক্যাল, ওখানে একটা মানে আইডিয়া মানে কি একটা
মানে অলৌকিক শক্তির মতো। আর হেগেল তো ঐশ্বরিক মতবাদকেও স্বীকার করেছেন, তিনি ভাববাদী। তিনি রাষ্ট্র সৃষ্টি হয়েছে ঈশ্বর দ্বারা, এখানে তোমরা বুঝতে পারছো। কিন্তু মার্কস সেখানে বলছে বাস্তব দৃষ্টিভঙ্গি থেকে। হেগেল যেখানে বলেছেন যে দ্বান্দ্বিক পদ্ধতির ব্যাখ্যা ক্ষেত্রে রাষ্ট্র সৃষ্টি হয়েছে ঈশ্বরের দ্বারা, মার্কস সেখানে বলেছেন যে রাষ্ট্র সৃষ্টি হয়েছে মানুষের দ্বারা। এবং আমরা ইতিহাস পড়ে এটাই জানি যে তোমার আদিম সাম্যবাদী সমাজের গর্ভে যে নতুন শ্রেণী বিভক্ত ও শোষণ ভিত্তিক সমাজ ব্যবস্থা, সেটা হলো দাস সমাজ ব্যবস্থা। দুটি শ্রেণীতে বিভক্ত, একদিকে দাস মালিক বা জমির মালিক, অন্যদিকে হলো দাস। আর এই জমির মালিকরা দাসদের উপর অত্যাচার, নিপীড়ন, শোষণ চালানোর জন্যই তো রাষ্ট্র তৈরি করেছে, রাষ্ট্রের জেলখানা তৈরি করেছে, পুলিশ বাহিনী, মিলিটারি বাহিনী এগুলো তৈরি করেছে। যারা ক্ষমতায় থাকে তারা ওই রাষ্ট্রটার মধ্য দিয়ে মানুষের উপরে অত্যাচার, নিপীড়ন চালায়। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে যে মার্ক্সের ভাবনা, সেটা হলো বস্তুবাদী ভাবনা। এই মার্ক্সের ভাবনা অর্থাৎ ডায়ালেকটিক্যাল মেথডকে সমাজ গতিশীল, সমাজ পরিবর্তনশীল, অনেক রাষ্ট্রবিজ্ঞানী বলেছেন, অনেক দার্শনিক বলেছেন। কিন্তু সেই ভাবনার মূলে কোন শক্তি কাজ করে, হ্যাঁ, সে প্রকৃতির এই জগৎকে পরিচালনার ক্ষেত্রে, এটা যে এখানে মানুষকে গুরুত্ব দেওয়া হয়েছে, মানুষের প্রতিবাদী মানসিকতাকে গুরুত্ব দেওয়া হয়েছে। এই বলে আজকের ভিডিওর আলোচনা, অর্থাৎ দ্বান্দ্বিক পদ্ধতি, কার্ল মার্ক্সের, এটা 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 হলো মার্ক্সবাদের একটা উৎস, জার্মান দর্শন, সেটা নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে আমি অন্য দুটো উৎস আছে আমি আলোচনা করব। আর একটা হলো ইংল্যান্ডের অর্থনীতি, এটা খুব ভালো করে আলোচনা করব। আর একটা হলো কি আছে বলো, সমাজতন্ত্র, ফ্রেঞ্চ মানে সোশ্যালিজম। এই বলে আজকের আলোচনা শেষ করলাম। তোমরা ভালো করে ভিডিও দেখবে, ভালো থাকবে, সুস্থ থাকবে, এই বলে আমি শেষ করলাম।